একসময় যুদ্ধের ময়দান কাঁপত হাতি আর ঘোড়ার বিশাল বাহিনীতে। এরপর এলো ট্যাঙ্ক, কামান আর ভয়ঙ্কর সব যুদ্ধ জাহাজ। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় যুদ্ধের এই রণক্ষেত্র এখন আরও এক ধাপ এগিয়ে গেছে। আজ যুদ্ধের ময়দান কাঁপছে ফাইটার জেট, ড্রোন আর নেভাল ডিস্ট্রয়ারে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমরা দেখেছি কিভাবে চতুর্থ প্রজন্মের রাশিয়ান ফাইটার জেট MiG-29 ইউক্রেনের সেনাবাহিনীকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। সেই সময় মার্কিন F-16 যুদ্ধবিমান পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল ইউক্রেন। কিন্তু এরই মাঝে যুদ্ধের এই খেলায় এক নতুন টুইস্ট। তুরস্ক নিয়ে এসেছে এক নতুন ফাইটার জেট, নাম কান। 2024 সালের 21শে ফেব্রুয়ারি আঙ্কারার আকাশ কেঁপে উঠল এক নতুন শব্দে। সফলভাবে আকাশে উড়ল কানের প্রথম প্রোটোটাইপ। এই খবর প্রকাশিত হতেই সারা বিশ্ব হইচই পড়ে গেল। তুরস্কের দাবি, এই ফাইটার জেটটি শুধুমাত্র F-16 এর উন্নত সংস্করণ নয়, এটি মার্কিন F-35 এর থেকেও অত্যাধুনিক। তাহলে কি ফাইটার জেটের আকাশে মার্কিন ও রাশিয়ান আধিপত্যের অবসান হতে চলেছে? তুর্কি ফাইটার জেটের নতুন যুগ কি শুরু হতে যাচ্ছে? তাহলে কি ফাইটার জেটের আকাশে মার্কিন ও রাশিয়ান আধিপত্যের অবসান হতে চলেছে? তুর্কি ফাইটার জেটের নতুন যুগ কি শুরু হতে যাচ্ছে? তুর্কি ভাষায় কানের অর্থ রাজাদের রাজা। এই নামটি সার্থক করার জন্যই যেন তুরস্ক সব ধরনের প্রস্তুতি নিয়েছে। 2010 সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার দেশের বিমান বাহিনীকে সমৃদ্ধ করার এই উদ্যোগ নেন। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সুইডেন, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের 200-রও বেশি কোম্পানিকে সঙ্গে নিয়ে তৈরি হয়েছে এই অত্যাধুনিক যুদ্ধবিমান। কানের মূল শক্তি হলো এর প্রযুক্তিতে। এই ফাইটার জেটে ব্যবহার করা হয়েছে দুটি জেনারেল ইলেকট্রিক F-110 ইঞ্জিন, যা মার্কিন F-16 বিমানেও ব্যবহৃত হয়। তবে তুরস্ক জানিয়েছে 2028 সালের মধ্যে তারা নিজস্ব ইঞ্জিন ব্যবহার করে কান তৈরি করবে। 21 মিটার লম্বা এই ফাইটার জেটের গতি ঘন্টায় 2222 কিলোমিটার, যা মার্কিন F-35 এর গতি ঘন্টায় 1950 কিলোমিটার থেকেও বেশি। এর স্টেলথ মোড যেকোনো রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এছাড়াও এতে অত্যাধুনিক সেন্সর, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার সুবিধা রয়েছে। সবচেয়ে বড় কথা, এটি থেকে ড্রোনও নিয়ন্ত্রণ করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো দেশকে অস্ত্র বিক্রি করে তখন বেশ কিছু শর্ত জুড়ে দেয়, যেমন অস্ত্র কোথায় ব্যবহার করা যাবে, তৃতীয় পক্ষকে দেয়া যাবে কিনা, অথবা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা যাবে কিনা ইত্যাদি। কিন্তু তুরস্কের কান কিনলে এমন কোনো শর্তের আওতায় থাকতে হবে না, আর এই কারণেই অনেক দেশ এর দিকে ছুটছে। ইন্দোনেশিয়া এরই মধ্যে 48টি কান কেনার জন্য $10 বিলিয়ন চুক্তি করেছে। এছাড়া সৌদি আরব, আজারবাইজান, ইউক্রেন, পাকিস্তান সহ আরও অনেক দেশ এই ফাইটার জেটটি কিনতে আগ্রহী। তবে কি তুরস্কের ড্রোন শক্তির পর এবার ফাইটার জেটের জগতেও তুরস্কের আধিপত্য শুরু হতে যাচ্ছে? শুধু প্রোটোটাইপ দিয়েই আন্তর্জাতিক বাজারে যে আলোড়ন ফেলেছে কান, তাতে ভবিষ্যতে বাংলাদেশের সামরিক বহরেও এই তুর্কি ফাইটার জেট যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এই রাজাদের রাজা শেষ পর্যন্ত কতটা সফলতা পাবে তা জানা যাবে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর। ইরান, অদম্য এক জাতির অবিশ্বাস্য উত্থান। জানজান শহরের মঞ্চে দাঁড়িয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান যখন বজ্রকণ্ঠে ঘোষণা করলেন কোনো শক্তি ঐক্যবদ্ধ ইরানকে নতজানু করতে পারবে না, তখন যেন গোটা ইরানের আকাশ বাতাস এক নতুন আশার বার্তার অনুরণনে ভরে উঠল। এ শুধু কথার কথা নয়, এ হলো এক জাতির অদম্য স্পৃহা আর ইস্পাত কঠিন সংকল্পের প্রতিধ্বনি, যা সাম্প্রতিক এক শ্বাসরুদ্ধকর যুদ্ধের পর আরও একবার প্রমাণিত হলো। কে ভেবেছিল যে দেশটার উপর ইসরায়েল আর আমেরিকার যৌথ আগ্রাসন নেমে এসেছিল, সেই দেশই এত দ্রুত নিজেদের শক্তি ও সক্ষমতার এমন এক নজির স্থাপন করবে যা বিশ্বকে তাক লাগিয়ে দেবে? জুনের 13 তারিখ যখন ইসরায়েল ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের নিশানা করল, আর তার পরপরই যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে যুদ্ধকে আরও উস্কে দিল, তখন অনেকেই ভেবেছিল ইরানের দিন ফুরিয়ে এসেছে। কিন্তু তারা জানতো না, এক নতুন গল্পের সূচনা মাত্র। এ যেন এক হলিউডের থ্রিলারের চিত্রনাট্য। একদিকে অত্যাধুনিক আয়রন ডোম আর বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে সজ্জিত ইসরায়েল ও পরাশক্তি আমেরিকা, অন্যদিকে কঠোর নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান, যাদের একমাত্র শক্তি তাদের ঐক্য, জ্ঞান আর বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসই তাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠল।
যখন আগ্রাসন শুরু হলো, ইরানি জনগণ, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং বিশেষ করে ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীরা যে সম্মানজনক ও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুললেন তা ছিল সত্যিই প্রশংসার যোগ্য। রাষ্ট্রপতি পেজেশকিয়ান গর্বের সাথে স্মরণ করলেন সেই 12 দিনের যুদ্ধের কথা, যখন ইরানি সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC তাদের সমস্ত শক্তি দিয়ে শত্রুদের মোকাবিলা করেছিল। বিশ্বাস করা কঠিন কিভাবে এই বাহিনীগুলো আয়রন ডোমের মতো সুরক্ষিত ব্যবস্থা ভেদ করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানল। শুধু তাই নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও নির্ভুলভাবে হামলা চালালো তারা। এ যেন ডেভিডের গলিয়াতকে হারানোর এক আধুনিক উপাখ্যান। শত্রুদের সমস্ত হুমকি ও চাপকে তুচ্ছ করে ইরানি জাতীয় সশস্ত্র বাহিনী শুধু জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করেনি, তারা দেখিয়ে দিয়েছে যে দৃঢ় সংকল্পের কাছে কোনো বাধাই বড় নয়। যুদ্ধের মোড় ঘুরতে শুরু করল 24শে জুন। ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই অপ্রত্যাশিত ও শক্তিশালী পাল্টা হামলায় এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে তাদের পক্ষে আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তেল আবিব যুদ্ধবিরতি চাইতে বাধ্য হলো। এ যেন এক অবিশ্বাস্য টুইস্ট। যে দেশগুলো ইরানকে নতজানু করতে চেয়েছিল তারাই শেষ পর্যন্ত নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হলো। ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি ঠিকই বলেছিলেন, এই 12 দিনের যুদ্ধ ইরানি জাতির শক্তি ও দৃঢ়তা প্রকাশ করেছে। বিশ্ব দেখেছে ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তির অতুলনীয় দৃঢ়তা। এই যুদ্ধ ছিল ইরানের জন্য তাদের ইচ্ছা শক্তি এবং সক্ষমতা প্রদর্শনের এক মোক্ষম সুযোগ। পেজেশকিয়ানের কথাগুলো তাই শুধু স্লোগান নয়, এ হলো এক ঐতিহাসিক সত্যের প্রতিধ্বনি। যতক্ষণ পর্যন্ত ইরানি জনগণ তাদের ঐক্য ও সংহতি বজায় রাখবে, ততক্ষণ পর্যন্ত কোনো বাধা তাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই যুদ্ধ ইরানকে বিশ্বের দরবারে এক নতুন পরাশক্তি হিসেবে তুলে ধরেছে, যারা নিজেদের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের জন্য যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। অদূর ভবিষ্যতে ইরান কি আরও বড় কোনো চমক নিয়ে আসছে? আরব সেনাবাহিনী প্রথমবারের মতো গাজায় প্রবেশ করেছে। আরব বিমানগুলি অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলের উপর দিয়ে উড়ে গেছে। 3টি আরব দেশ ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য বাহিনীতে যোগ দিয়েছে। আরব রাষ্ট্রগুলির বিরুদ্ধে ক্ষোভ বাড়ার সাথে সাথে প্রথম পদক্ষেপ। ফিলিস্তিনি ছিটমহলে ব্যাপক দুর্ভিক্ষ সংকট তীব্রতর হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশরের বিমানগুলি গাজায় বিমান থেকে সাহায্য প্যাকেজ ফেলেছে, ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলি অবরোধ অব্যাহতভাবে বিমান ও স্থল আক্রমণের মধ্যে ফিলিস্তিনিদের অনাহারে রাখার সময় এটি ঘটে। গাজার প্রতিবেশী মিশর প্রথমবারের মতো গাজায় বিমান থেকে সাহায্য পাঠানোর কাজে অংশগ্রহণ করেছে, যা একটি উল্লেখযোগ্য পরিবর্তন। ফিলিস্তিনিদের খাদ্য সরবরাহের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার জন্য আরব জনসাধারণ কায়রোর তীব্র সমালোচনা করে। মিশরের সাথে গাজার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বর্তমানে ইসরায়েল দ্বারা দখলকৃত এবং ইহুদি রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক রয়েছে। উত্তর এবং দক্ষিণ গাজায় মানবিক সহায়তা প্যাকেজ ফেলা হয়েছে। IDF নিশ্চিত করেছে ইসরায়েলের রাজনৈতিক নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে। ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশর বিমান থেকে সহায়তা অভিযান সফলভাবে সম্পাদনের জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে। আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েল মানবিক সাহায্য প্রবাহের উপর বিধিনিষেধ শিথিল করতে বাধ্য হয়েছে। ইসরায়েল দাবি করেছে গাজায় ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষের অভিযোগ দূর করার জন্য এই প্রচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে গাজায় দুর্ভিক্ষ বাস্তব। IDF বিশ্বব্যাপী সহযোগিতার মাধ্যমে গাজার বেসামরিক চাহিদা পূরণে তাদের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। এটি চলমান গাজা সংঘাতের মধ্যে সাহায্য সরবরাহের সর্বশেষ বহুজাতিক প্রচেষ্টা। আগামী দিনে গাজার মানবিক পরিস্থিতির উন্নতির জন্য আরও পদক্ষেপ নেওয়ার আশা করা হচ্ছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। উপত্যকাটিতে প্রায় 22 মাস ধরে চলা সংঘাতের সময় হত্যা করা হয়েছে এই ফিলিস্তিনিদের। নৃশংস হামলার পাশাপাশি গাজা অবরোধ করে তীব্র খাদ্য সংকট সৃষ্টি করেছে ইসরায়েল। এর জেরে মৃত্যু হয়েছে 1.5 শতাধিক মানুষের। ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে তীর ছুঁড়েছে আন্তর্জাতিক মহল, কিন্তু নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ইসরায়েল যুদ্ধবিরতির দর কষাকষি বা যুদ্ধ যেটাই হোক না কেন, গাজায় ত্রাণের প্রবাহ বন্ধ হবে না। গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের এক মন্ত্রী। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য জিভ এলকিন বলেন, হামাসকে চাপে ফেলতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
যুক্তরাজ্য ও ফ্রান্স ঘোষণা দিয়েছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে দেশ দুটি চলতি বছরের সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। একই সঙ্গে সৌদি আরব, মিশর, কাতার ও আরব লীগের সমর্থনে একটি যৌথ ঘোষণায় বলা হয়েছে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবে হামাসকে গাজার শাসন ত্যাগ করতে হবে এবং অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। ইরান আলোচনা টেবিলে নতুন শর্ত, আমেরিকা কি মানবে? যুদ্ধোত্তর তেহরানে যখন চারদিকে ধ্বংসের চিহ্ন, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেন এক নতুন বোমা ফাটালেন ফাইন্যান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারে। তার ঘোষণা ছিল স্পষ্ট, পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে হলে আমেরিকাকে 12 দিনের মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ক্ষতিপূরণ দিতে হবে। এ যেন এক অবিশ্বাস্য দাবি, যেখানে এতদিন আমেরিকা শুধু শর্ত আরোপ করে এসেছে, এবার ইরান নিজেই পাল্টা শর্ত জুড়ে দিল। কাহিনীর শুরুটা জুনের 13 তারিখ। ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, হত্যা করে বহু সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিককে। এর এক সপ্তাহেরও বেশি সময় পর জাতিসংঘ সনদ আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকাও যোগ দেয় এই খেলায়। তারা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। তখন মনে হয়েছিল ইরান বুঝে এবার সত্যি কোণঠাসা, কিন্তু তখনই এলো সেই টুইস্ট। ইরান পাল্টা জবাব দিল। দখলকৃত অঞ্চল জুড়ে কৌশলগত ইসরায়েলি স্থাপনাগুলোতে হামলা চালানো হলো। সবচেয়ে বড় চমক ছিল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। 24শে জুন ইরান দুই শত্রুর বিরুদ্ধেই সফল প্রতিশোধমূলক অভিযান চালায় এবং অবৈধ আক্রমণ থামাতে সক্ষম হয়। তেল আবিব এতটাই কোণঠাসা হয়ে পড়েছিল যে তাদের যুদ্ধবিরতি চাইতে হয়েছিল। এ যেন এক সিনেমা ক্লাইম্যাক্স, যেখানে দুর্বলতাকে ভেবে নেওয়া নায়ক শেষ মুহূর্তে ভিলেনদের পরাস্ত করে। আরাকচি বলেছেন, আলোচনার মাঝখানে কেন আমেরিকা হামলা চালালো তাদের ব্যাখ্যা করতে হবে এবং ভবিষ্যতে তারা যেন এমনটা না করে তার নিশ্চয়তা দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। এ যেন এক শক্তিশালী বার্তা যে ইরানকে এখন আর আগের মতো দুর্বল ভাবলেই চলবে না। আলোচনার পথ সংকীর্ণ কিন্তু অসম্ভব নয়, আরাকচি মন্তব্য করেছেন। তিনি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে তার বার্তা বিনিময়ের কথা উল্লেখ করে বলেছেন, একটি উপযুক্ত সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তা আছে, তবে ইরানের পক্ষ থেকে আসল আস্থা তৈরির ব্যবস্থা দরকার। শুধু মুখের কথায় হবে না। ট্রাম্পের পূর্বের চুক্তি পরিত্যাগের পর ইরানের অবিশ্বাস আরও গভীর হয়েছে। মানুষ এখন বলছে, সময় নষ্ট করো না, তাদের দ্বারা প্রতারিত হয়ে না। এই গভীর অবিশ্বাস কাটাতে হলে আমেরিকাকে কঠিন পদক্ষেপ নিতে হবে। আরাকচি আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন, ট্রাম্প যদি ইউরেনিয়ামের শূন্য সমৃদ্ধকরণের উপর জোর দেন, তাহলে আমেরিকার সাথে কোনো চুক্তি হবে না। ইরান তাদের সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে, কারণ এটি তাদের সার্বভৌমত্বের প্রশ্ন। তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব, যদি ওয়াশিংটন সত্যিকার অর্থে আলোচনা করতে চায়। এদিকে ইউরোপীয় ট্রুই, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইরানকে অগস্টের মধ্যে আলোচনা ও IAEA এর সাথে সহযোগিতা পুনরায় শুরু করতে না পারলে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালুর হুমকি দিয়েছে। আরাকচি স্পষ্ট করে দিয়েছেন যে যদি তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করে, তাহলে ইউরোপীয়দের সাথেও আলোচনা বন্ধ করে দেবে ইরান। তার কথায়, যদি তারা স্ন্যাপব্যাক করে, তার মানে হলো এটি তাদের জন্য পথের শেষ। ইরানের এই নতুন অবস্থান বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। যে ইরানকে সবাই দুর্বল ভেবেছিল, সেই ইরান এখন আলোচনার টেবিলে শক্তিশালী শর্ত জুড়ে দিচ্ছে। প্রশ্ন হলো, আমেরিকা কি এই শর্ত মানতে প্রস্তুত? ইরানপন্থী ইয়েমেনি সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলে হামলা চালালো। 5টি হুথি ড্রোন ইসরায়েলি 3টি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত এনেছে। বেন গুরিয়ন বিমানবন্দরের পর এখন তেল আবিব ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আক্রমণের কবলে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা 30 জুলাই ইসরায়েলের নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন যে 3টি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থান সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সারি দাবি করেছেন যে নতুন অভিযানে 5টি ড্রোন ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিব, আসকালান এবং আল নাকাব মরুভূমিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। প্রথম অভিযানে 2টি ড্রোন দিয়ে অধিকৃত শহর ইয়াফা বা তেল আবিবের একটি সংবেদনশীল স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। দ্বিতীয় অভিযানে 2টি ড্রোন দিয়ে অধিকৃত শহর আসকালানের একটি সামরিক স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। তৃতীয় অভিযানে একটি মাত্র ড্রোন দিয়ে অধিকৃত আল নাকাবের একটি সামরিক অবস্থানকে টার্গেট করা হয়েছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলাগুলিকে নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী যোদ্ধাদের জন্য বিজয় বলে অভিহিত করেছেন। সারি আরব ও ইসলামী দেশগুলির দৃষ্টি আকর্ষণ করেছেন। সারি তাদের গাজার প্রতি ধর্মীয়, নৈতিক এবং মানবিক কর্তব্য পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গাজায় ইসরায়েলি যুদ্ধ প্রত্যাখ্যান এবং যুদ্ধবিরতির দাবিতে আগামী দিনে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন। সারি ঘোষণা করেছেন যে গাজা যুদ্ধ শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আক্রমণ অব্যাহত থাকবে। এর আগে 29 জুলাই ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে। তারা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানার দাবিও করেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একটি প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এই হামলা লক্ষ লক্ষ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে এবং ইসরায়েলি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত করেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির 5 গুণের বেশি বেগে চলতে পারে। এমন গতিবেগ ও গতিপথের পরিবর্তন সক্ষমতার কারণে এটি বিশ্বের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই হামলায় ইসরায়েলের আয়রন ডোম কার্যত অকার্যকর প্রমাণিত হয়েছে দাবি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর। ইয়েমেনের জ্বালায় ইসরায়েলের সরকারের ঘুম উড়ে গেছে। একের পর এক ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। ইয়েমেনি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে। আকাশ থেকে নেমে এলো আগুনের গোলা। ক্যালিফোর্নিয়ার রাতের আকাশ কাঁপিয়ে বিকট শব্দে আছড়ে পড়ল আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান F-35। লেমুর নৌঘাটির কাছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। কি ঘটেছিল সেই সন্ধ্যায়? কেন বিধ্বস্ত হলো বিশ্বের অন্যতম সেরা এই যুদ্ধ বিমান? 30 জুলাই সন্ধ্যা 6:30। ক্যালিফোর্নিয়ার ফ্রেস্কো কাউন্টির আকাশ তখন শান্ত। হঠাৎই সেই নীরবতা ভেঙে যায় এক ভয়াবহ বিস্ফোরণে। নৌবাহিনীর প্রশিক্ষণ স্কোয়াড্রন VFA-125 এর একটি F-35C স্টিলথ ফাইটার জেট মাটিতে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাটিতে পড়ার পর মুহূর্তেই প্লেনটি দাউ দাউ করে জ্বলতে থাকে। ক্যাডিলাক এবং ডিকেনসন এভিনিউয়ের কাছে পুড়ে ছাই হয়ে যায় কয়েকশো কোটি টাকার এই যুদ্ধ বিমান। এই দুর্ঘটনার মধ্যে একমাত্র স্বস্তির খবর হলো অলৌকিকভাবে বেঁচে গেছেন বিমানের পাইলট। দুর্ঘটনার ঠিক আগেই তিনি ইনজেক্ট করে প্যারাশুট নিয়ে নিরাপদে নেমে আসেন। স্থানীয়রা জানিয়েছেন পাইলটকে আকাশ থেকে প্যারাশুটে নামতে দেখা যায় এবং দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে রহস্যের জালবোনা। কিভাবে একজন দক্ষ পাইলটের হাতে থাকা এমন একটি অত্যাধুনিক জেট হঠাৎ করে নিয়ন্ত্রণ হারালো? আমেরিকার নৌবাহিনীর জন্য F-35C ফাইটার জেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু একে সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি প্রযুক্তির এক বিস্ময়। স্টেলথ টেকনোলজি ব্যবহার করে তৈরি এই জেট শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। এই প্লেনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা একই সঙ্গে প্রাণঘাতী এবং সুরক্ষিত। লকহিড মার্টিন কোম্পানি এটি তৈরি করেছে এবং এর রক্ষণাবেক্ষণে তারা সবসময় সক্রিয়। তাই এমন একটি প্লেনের বিধ্বস্ত হওয়া শুধু একটি দুর্ঘটনা নয়, এর পেছনে হয়তো কোনো বড় কারণ লুকিয়ে আছে। নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। লেমু নৌবিমান স্টেশন থেকে জানানো হয়েছে এই দুর্ঘটনায় পাইলট ছাড়া আর কেউ আহত হননি। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। নৌবাহিনী জানিয়েছে তারা দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। এখানেই আসে গল্পের আসল মোড়। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা কি নিছকই যান্ত্রিক ত্রুটি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? লেমুর নৌঘাঁটি আমেরিকার সবচেয়ে বড় মাস্টার জেট ঘাঁটি। এখানে FA-18EF সুপার হর্নেট এবং F-35C এর মতো গুরুত্বপূর্ণ বিমানগুলো রাখা হয়। এই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার। এমন একটি সুরক্ষিত এলাকার কাছে একটি অত্যাধুনিক ফাইটার জেট বিধ্বস্ত হওয়া কি কেবলই কাকতালীয়? নৌবাহিনীর তদন্ত যত গভীরে যাবে ততই হয়তো বেরিয়ে আসবে নতুন নতুন তথ্য। বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার কী তথ্য দেবে তা জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। পাইলটের বয়ানও এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে। তিনি কি এমন কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখেছিলেন যা এই দুর্ঘটনা ঘটিয়েছে, নাকি এটি ছিল একটি প্রশিক্ষণ চলাকালীন অপ্রত্যাশিত যান্ত্রিক ত্রুটি? উত্তরটা হয়তো এখনো অজানা।
তবে একটি বিষয় পরিষ্কার, এই ঘটনা আমেরিকার সামরিক সক্ষমতা এবং প্রযুক্তির ওপর একটি বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। পুরো ঘটনার পেছনে লুকিয়ে থাকা রহস্যের সমাধান হয়তো সময়ই বলে দেবে। পুরো ঘটনার পেছনে লুকিয়ে থাকা রহস্যের সমাধান হয়তো সময়ই বলে দেবে। ইরান নেতানিয়াহুকে আতঙ্কিত করে তুলেছে, তার বাড়ির বাইরে ক্যামেরা স্থাপন করেছে। হত্যার চেষ্টার দাবির মধ্যে ইরানের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের বিশাল প্রকাশ। পেজেশকিয়ান আরাকচিকে হত্যার ষড়যন্ত্রের পর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার জন্য নেতানিয়াহুকে ইরানের চূড়ান্ত সতর্কীকরণ। উত্তেজনার মধ্যে ইরান সর্বোচ্চ স্তরে ইসরায়েলি নিরাপত্তা লঙ্ঘন করেছে বলে দাবি করেছে। 12 দিনের যুদ্ধের 1 মাস পর একজন জ্যেষ্ঠ ইরানি আইন প্রণেতা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ভয় দেখিয়ে একটি বার্তা দিয়েছেন। মোস্তফা জায়রি দাবি করেছেন যে ইরানি এজেন্টরা নেতানিয়াহুর বাড়ির বাইরে একটি ক্যামেরা স্থাপন করতে সক্ষম হয়েছে। ইরানি সংসদ সদস্যের বিস্ফোরক দাবিটি 29 জুলাই ইরান ইন্টারন্যাশনাল রিপোর্ট করেছে। জায়েরি ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য। একজন ইরানি সংসদ সদস্য দাবি করেছেন ইসরায়েলি নেতানিয়াহুর বাড়ির সামনে একটি নিরাপত্তা ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল অনুসারে জায়নিস্টিক গ্যাং কম্পাউন্ডে কোনো গোপন স্থান বলে কিছু নেই, জায়েরি বলেছেন। জায়েরি একটি এক্স পোস্টে সতর্ক করে বলেছেন, ইরান এর আগে কখনো ইসরায়েলি প্রধানমন্ত্রী এত ঘনিষ্ঠ ছিল না। বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কথিত হত্যা প্রচেষ্টার মাত্র কয়েকদিন পরেই এটি এসেছে। 23 জুলাই 70 বছর বয়সী একজন গুরুতর অসুস্থ কর্মীর বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের মতে অভিযুক্ত ওই নারী নেতানিয়াহুকে হত্যার জন্য নিজ হাতেই একটি বিস্ফোরক তৈরি করেছিলেন। পরিকল্পনা বাস্তবায়ন করতে তিনি আরও কয়েকজন সরকার বিরোধী কর্মীর সঙ্গে যোগাযোগ করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও তথ্য জানার চেষ্টা করেন তিনি। 28 জুলাই ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাটসের বিরুদ্ধেও একটি হত্যার ষড়যন্ত্রের কথা প্রকাশ করা হয়েছে। একজন ইসরায়েলি নাগরিক ইসরায়েল কাটসের বাড়ির কাছে একটি শক্তিশালী বোমা রেখেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তেহরানের হাই প্রোফাইল হত্যার চেষ্টার অভিযোগের পর ইরানি এমপির দাবিও এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি একটি সাক্ষাৎকারে দাবি করেছেন তার নিজের বাড়ির বিপরীতে একটি বাড়িতে বোমা রাখা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় টিভিতে আরাকচি এ মন্তব্য করেছেন, কিন্তু ইরান ইন্টারন্যাশনাল অনুসারে সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়নি। 12 দিনের যুদ্ধের সময় 16 জুন ইসরায়েল ইরানের রাষ্ট্রপতিকে হত্যার চেষ্টা করেছিল বলেও অভিযোগ রয়েছে। ফার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ানদের একটি বৈঠক স্থলে ইসরায়েল 6টি ক্ষেপণাস্ত্র বা বোমা দিয়ে আঘাত করেছিল। একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনায় ওই সভা চলাকালে ইসরায়েল সেই স্থাপনার উভয় দিকের প্রবেশ পথে বোমা হামলা চালায়। এ সময় জরুরি বের হওয়ার পথ দিয়ে তিনি ও অন্যরা বের হয়ে আসার সময়ই তার পায়ে সামান্য আঘাত লাগে। 12 দিনের এই যুদ্ধ চলার সময় সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পর্বত এলাকায় বারবার হামলা করেছে ইসরায়েল। যে গোপন ফোন কল মধ্যপ্রাচ্যের ইতিহাস পাল্টে দিল। যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা রণক্ষেত্রে ছিল না, ছিল রিয়াদের এক শীতাতপ নিয়ন্ত্রিত রাজপ্রাসাদে। পেন্টাগন থেকে আসা একটি টপ সিক্রেট ফোন কলের অপর প্রান্তে ছিল চরম আকুতি। ইসরায়েলের আকাশসীমা তখন ইরানের ক্ষেপণাস্ত্রের আগুনে জ্বলছে, আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী খুব করে চাইছে তাদের নিজেদেরই বিক্রি করা অস্ত্র ধার দেওয়ার জন্য। কিন্তু অপর প্রান্ত থেকে যে উত্তরটি এসেছিল তা ছিল পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী, এক অবিশ্বাস্য না। গত জুনে ইরান ইসরায়েল সংঘাতের সময় এক অভূতপূর্ব দৃশ্য দেখেছিল বিশ্ব। ইসরায়েলের গর্ব আয়রন ডোম থেকে শুরু করে মার্কিন থার্ড এবং অ্যারো ডিফেন্স সিস্টেম সবকিছুকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল ইরানের নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বৃষ্টির মতো ছুটে আসা এই ক্ষেপণাস্ত্র রুখতে গিয়ে ইসরায়েল এবং পেন্টাগনের ভান্ডার প্রায় শূন্য হয়ে আসে। মার্কিন রণতরী থেকে ছোড়া SM-3 মিসাইলও এই আগুনের বৃষ্টি থামাতে পারছিল না। ঠিক তখনই চরম হতাশার মুহূর্তে যুক্তরাষ্ট্র তার পুরনো মিত্র সৌদি আরবের দ্বারস্থ হয়। অনুরোধ ছিল সহজ, ইসরায়েলকে বাঁচাতে আপনাদের হাতে থাকা মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো ধার দিয়ে। যুক্তরাষ্ট্র বোঝানোর চেষ্টা করে ইরান শুধু ইসরায়েল নয়, সৌদি আরবের জন্য হুমকি। কিন্তু রিয়াদ সেই অনুরোধে কর্ণপাত করেনি।
সৌদি আরবের এই না কোনো আবেগপ্রসূত সিদ্ধান্ত ছিল না, ছিল বরফ শীতল এক হিসাবের ফল। প্রথমবারের মতো সৌদি শাসকরা নিজের চোখে দেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া নিরাপত্তা প্রতিশ্রুতির দেয়াল কতটা ঠুনকো। তারা দেখছিল যে ইসরায়েলকে অপ্রতিরোধ্য ভাবা হতো ইরানের বুদ্ধিদীপ্ত কৌশলের সামনে তার প্রযুক্তিগত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ইরান কেবল ক্ষেপণাস্ত্র ছুটছিল না, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে এমন পরিমাণে হামলা চালাচ্ছিল যা প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়েছিল। সৌদি আরব বুঝতে পেরেছিল আজ যদি তারা ইসরায়েলকে বাঁচাতে নিজেদের অস্ত্র তুলে দেয় তাহলে কাল ইরানের পরবর্তী লক্ষ্যবস্তু হবে রিয়াদ এবং তাদের রক্ষা করার মতো কেউ থাকবে না। এই একটি ঘটনাই ওয়াশিংটনের প্রতি তাদের বিশ্বাসের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। শুধু সৌদি আরব নয়, সংযুক্ত আরব আমিরাতও একই পথ অনুসরণ করে। ইরান এই সংঘাতে শুধু ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে আঘাত হানেনি, তারা তার চেয়েও বড় কিছু অর্জন করেছে। তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার ক্ষমতার মিথকে ভেঙে দিয়েছে। এই যুদ্ধ প্রমাণ করেছে ইরানের সামরিক শক্তি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকার সবচেয়ে কাছের মিত্ররাও এখন নিজেদের নিরাপত্তার জন্য ওয়াশিংটনের ওপর ভরসা করতে ভয় পাচ্ছে। সুতরাং ইরানের সবচেয়ে বড় জয় কোনো শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানা নয়, বরং রিয়াদ এবং আবু ধাবির রাজপ্রাসাদে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নতুন সূর্যোদয় ঘটানো, যেখান থেকে জন্ম নিয়েছে এক নতুন অধ্যায়, যেখানে আরব দেশগুলো নিজেদের পথ নিজেরাই তৈরি করবে, ওয়াশিংটনের কথায় নয়। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন অধ্যায়। রুশ ঢালে অপ্রতিরোধ্য ইরান। তেল আবিব থেকে ওয়াশিংটন, বিশ্বের তাবর তাবর সামরিক হেডকোয়ার্টারের মনিটরে ভেসে ওঠা একটি লাল বিন্দু সব হিসেব উল্টে দেবে। এতদিন যে ইসরায়েলি F-35 স্টেলথ ফাইটারকে আকাশের অপ্রতিরোধ্য শিকারী বলে মনে করা হতো, সেটিই এখন শিকারে পরিণত হবে। ইরানের মরুভূমির আকাশে এক নীরব প্রহরী জেগে উঠেছে, যার অদৃশ্য জাল ভেদ করা প্রায় অসম্ভব। খেলা ঘুরে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র ইস্পাহানের আকাশ এখন আর আগের মতো নেই। গত 26 জুলাই মরুভূমির বুক চিরে যখন একটি মিসাইল আকাশে গর্জে উঠল, তখন তা শুধু একটি পরীক্ষা ছিল না, ছিল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি ভূ রাজনৈতিক ভূমিকম্পের ঘোষণা। এটি ছিল রাশিয়ার কিংবদন্তি তুল্য S-400 ট্রায়াঙ্গ এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম অপারেশনাল পরীক্ষা, যা এখন ইরানের হাতে। মস্কোর এই পদক্ষেপ নিছক কোনো সামরিক চুক্তি নয়, এটি একটি মাস্টার স্ট্রোক। অত্যন্ত গোপনে রাশিয়ান Il-76 পরিবহন বিমানে করে এই মারাত্মক সিস্টেমের বিভিন্ন অংশ তেহরানে এসে পৌঁছায়। রাশিয়া আনুষ্ঠানিকভাবে মুখে কুলুপ এঁটেছে, যা এই ঘটনাকে আরও রহস্যময় এবং ভয়ঙ্কর করে তুলেছে। S-400 শুধু একটি মিসাইল সিস্টেম নয়, এটি প্রায় 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এক দুর্ভেদ্য দুর্গ। এর রাডার এতটাই শক্তিশালী যে মার্কিন ও ইসরায়েলিদের অহংকার F-35 স্টেলথ জেটের ছায়াও তার চোখ এড়াতে পারবে না। এর মানে হলো ইরানের আকাশে হামলা চালানোর চিন্তা এখন দুঃস্বপ্নের নামান্তর। ইরানের আকাশসীমায় প্রবেশ করার অর্থ এক অদৃশ্য মৃত্যু ফাঁদে পা দেয়া। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া হঠাৎ কেন তার সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে দিল? এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। এটি কোনো উপহার নয়, বরং ইরানের এক শীতল প্রতিশোধ এবং ভূ রাজনৈতিক দাবা খেলার চূড়ান্ত চাল। বেশ কিছুদিন ধরেই রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধ বিমান পাওয়ার কথা ছিল ইরানের, কিন্তু মস্কো সেই প্রতিশ্রুতি পূরণে দেরি করছিল। সহ্য করতে না পেরে তেহরান তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায়। তারা মস্কোকে একটি স্পষ্ট বার্তা দেয়, হয় প্রতিশ্রুত যুদ্ধ বিমান দিন, না হলে আমাদের আকাশ রক্ষার জন্য আরও শক্তিশালী কিছু চাই। চাপের মুখে রাশিয়া তার তুরুপের তাস S-400 ইরানের হাতে তুলে দিতে বাধ্য হয়। এটি প্রমাণ করে ইরান এখন আর রাশিয়ার দাবার ঘুঁটি নয়, বরং নিজেই একজন শক্তিশালী খেলোয়াড়, যে প্রয়োজনে রাশিয়ার মতো পরাশক্তিকেও তার দাবি মানতে বাধ্য করতে পারে। এই একটি পদক্ষেপের মাধ্যমে ইরান এবং রাশিয়া যৌথভাবে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তির এক নতুন বলয় তৈরি করেছে। ইরানের হাতে এখন এমন এক ঢাল যা তার পারমাণবিক স্থাপনাগুলোকে যে কোনো হামলা থেকে রক্ষা করবে। অন্যদিকে রাশিয়া তার মিত্রকে শক্তিশালী করে এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দাবা বোর্ডে পুরনো সব চাল এখন অচল। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এই নতুন চালের জবাবে ইসরায়েল এবং আমেরিকা তাদের পরবর্তী পদক্ষেপ কি নেয়। তবে একটি বিষয় স্পষ্ট, ইরানের আকাশ আর কারো খেলার মাঠ নয়। ইয়েমেন
সশস্ত্র বাহিনী ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে। এই হামলার ফলে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট অধিকৃত জাফা বা তেল আবিব অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে এই গুণগত সামরিক অভিযান চালিয়েছে। তিনি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, যা বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। সারি আরও বলেন, এই হামলা গাজা গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেছেন, গাজা অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ইয়েমেনি বাহিনী তাদের অভিযান চালিয়ে যাবে। ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের সমর্থন সংহতি ও কর্তব্যের উপর ভিত্তি করে বলে তিনি জোর দেন এবং ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ইসরায়েলের প্রতিক্রিয়া ও পাল্টা দাবি। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। ইসরায়েলি চ্যানেল 12 নিশ্চিত করেছে, ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব, আল কুদস এবং অন্যান্য এলাকায় সাইরেন বেজে ওঠে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে আগমন ও বহির্গমন উভয়ই সাময়িকভাবে স্থগিত করা হয়। IDF একটি সরকারি পরামর্শ জারি করে জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। তারা নিশ্চিত করেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল এবং প্রোটোকল ও প্রতিরক্ষা পদ্ধতি অনুসারে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধা দেওয়া হয়েছে। এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দাবি যদি সত্য হয় যে তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ব্যবহার করতে পেরেছে, তবে এটি এই অঞ্চলের সামরিক ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা এবং প্রতিহত করা অত্যন্ত কঠিন, যা এই ধরনের হামলাকে আরও বিপজ্জনক করে তোলে। যদিও ইসরায়েল ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করেছে, তবে এই ঘটনাটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা এবং ভবিষ্যৎ হুমকির মুখে তাদের প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী বিশ্বের সব জাতির প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা ইসরায়েলকে গাজায় আগ্রাসন বন্ধ করতে এবং গাজার উপর অবরোধ প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করে, যাতে আরও বড় সংঘাত এড়ানো যায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের প্রেক্ষিতে নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে তারা এই পদক্ষেপ নিচ্ছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ফিলিস্তিন, বিশেষ করে গাজা উপত্যকার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছে, সেখানে দীর্ঘমেয়াদী ইসরায়েলি অবরোধ ও সামরিক হামলার কারণে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক রহস্যময় রাত, চারদিকে থমথমে নীরবতা, আকাশে তারারাও যেন একটু বেশি উজ্জ্বল। কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়েছিল এক বিশাল সামরিক পদক্ষেপ, যার দিকে তাকিয়েছিল পুরো বিশ্ব। প্রশ্ন একটাই, রাশিয়া কি শেষ পর্যন্ত ইরানকে তাদের সবচেয়ে মারাত্মক অস্ত্র S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে ফেলল? আর যদি দিয়েই থাকে, তবে কি ইরান সেই আকাশের ঢাল সফলভাবে পরীক্ষা করে ফেলেছে? এর পেছনে কি রয়েছে ইসরায়েলের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর পুতিনের এক গোপন চাল, কিংবা দ্বিতীয় কোনো সর্বাত্মক যুদ্ধের আগে ইসরায়েলের জন্য এটি পুতিনের এক অপ্রত্যাশিত চমক? এক ভয়ঙ্কর সত্যের উন্মোচন। জানা গেছে, ইরান নাকি রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম কার্যকর পরীক্ষা সম্পন্ন করেছে। ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম birun.info এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশ করেছে। S-400-কে শুধু একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বললে ভুল হবে। এটি বিশ্বের অন্যতম সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা আকাশকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে পারে। এর আগে জুন মাসের এক ভয়াবহ সংঘাতে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশসীমায় ঢুকে পড়েছিল এবং তাদের বিমান হামলায় ইরানের S-300 ইউনিট সহ একাধিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ক্ষত কি শুকিয়ে গিয়েছিল, নাকি তার প্রতিশোধ নিতেই এই S-400 এর আগমন? বিশ্লেষকরা বলছেন, S-400 এর মোতায়েন ইসরায়েলের জন্য ভবিষ্যতে ইরানের আকাশসীমা লঙ্ঘন করাকে অনেক বেশি কঠিন করে তুলবে। রহস্যময় মহড়া এবং অদৃশ্য সংকেত। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে, এই পরীক্ষায় সম্পূর্ণ S-400 ব্যাটারি কনফিগারেশন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। এতে ছিল বিগ বার্ড এবং গ্রেভস্টোন রাডার, যা শত্রুদের গতিবিধি নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে। এছাড়াও ছিল কমান্ড ও কন্ট্রোল ইউনিট। ইরানে অপারেশনাল মহড়ার সময় একাধিক 5P-85 TE-2 লঞ্চার দেখা গেছে। ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে, যা 380 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
কিন্তু এখানেই একটি টুইস্ট আছে। রাশিয়া বা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কেউই আনুষ্ঠানিকভাবে এই S-400 পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেনি। তাহলে খবরটি কি ভিত্তিহীন? না, এখানেই আসে এক চমক। ওপেন সোর্স ইন্টেলিজেন্স OSINT সূত্রগুলো জানিয়েছে তারা এমন কিছু রাডার নির্গমন শনাক্ত করেছে যা S-400 সিস্টেমের প্রোফাইলের সাথে হুবহু মিলে যায়। এর মানে হলো হয়তো গোপনে লোকচক্ষুর আড়ালে এই পরীক্ষা চালানো হয়েছে এবং এই সংকেতগুলোই রহস্যের জট খুলে দিয়েছে। ভবিষ্যতের দিকে এক নতুন চ্যালেঞ্জ। উপসাগরীয় অঞ্চলের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ এই ঘটনাকে ইরানের বিমান প্রতিরক্ষা ক্ষমতার জন্য এক বড় অগ্রগতি বলে অভিহিত করেছেন। তার মতে S-400 এর এই মোতায়েন ভবিষ্যতে এই অঞ্চলে ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান এবং ড্রোন অভিযানকে তীব্র চ্যালেঞ্জের মুখে ফেলবে। ইসরায়েল কি এই অপ্রত্যাশিত শক্তি বৃদ্ধির জন্য প্রস্তুত ছিল, নাকি এটি তাদের জন্য এক শক ট্রিটমেন্ট যা দ্বিতীয় কোনো সর্বাত্মক যুদ্ধের চিত্র বদলে দিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময় দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে এবং এর পেছনে লুকিয়ে আছে গভীর সামরিক ও রাজনৈতিক চাল। সামনের দিনগুলো আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে যখন এই রহস্যময় S-400 এর ক্ষমতা এবং প্রভাব প্রকাশ্যে আসবে। MBS এর প্রতিশ্রুতির কয়েক ঘন্টা পরেই সৌদি আরবের প্রতিবেশী ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের চুক্তি প্রত্যাখ্যান করায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সাইরেন বাজছে। এই অভিযানের পর মধ্য ইসরায়েল এবং জেরুজালেম এলাকায় সাইরেন বেজে ওঠে। 18 মার্চ গাজা যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দিকে 66টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়াও একই সময়ে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের দিকে 17টি ড্রোনও নিক্ষেপ করেছে। ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধ অব্যাহত থাকায় গাজার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী যুদ্ধের অবসান এবং ছিটমহলের ওপর ইসরায়েলি অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে। তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলেও আক্রমণ চালিয়ে যাচ্ছে। গাজা যুদ্ধের মধ্যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের সাথে বাণিজ্যে জড়িত যে কোনো জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের উপর সর্বশেষ আক্রমণটি এমন এক সময় ঘটল যখন গাজার পরিস্থিতি বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ বিশ্ব জুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। দুই রাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন আদায়ের জন্য জাতিসংঘে 2 দিনের সম্মেলনের আয়োজন করে সৌদি আরব এবং ফ্রান্স। ফিলিস্তিনি রাষ্ট্রের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের অবসানে একটি কার্যকর স্থায়ী দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে স্পষ্ট, সময় সীমাবদ্ধ এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্স। রিয়াদ ও প্যারিসের যৌথ উদ্যোগে প্রকাশিত এক ঘোষণাপত্রে গাজায় 21 মাস ধরে চলা যুদ্ধ অবসানের মধ্য দিয়ে সমাধান প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরপরই গাজায় একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠন করতে হবে যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতায় পরিচালিত হবে। সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটভুক্ত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই মিশনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি রাষ্ট্র। এদিকে দীর্ঘদিন অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। 30 জুলাই সকালে রাফা ক্রসিং দিয়ে 6টি ট্রাকে করে এসব সহায়তা গাজায় প্রবেশ করে। আরব নিউজ জানিয়েছে, সৌদি বাদশাহ সালমানের মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রকে এস রিলিভের তত্ত্বাবধানে এই সহায়তা পাঠানো হয়েছে। ট্রাকগুলোতে প্রধানত খাদ্য সামগ্রী ছিল, যা গাজার ক্ষুধার্ত জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে বিবেচিত। ইসরায়েলের টানা বর্বর হামলার কারণে গাজা এখন ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। সেখানে বহু মানুষ খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছেন। আন্তর্জাতিক মহলের চাপের মুখে সম্প্রতি সীমিত আকারে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েল। তবে সেসব সহায়তা বিপুল চাহিদার তুলনায় খুবই কম। 2023 সালের 7 অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের বর্বর অভিযান শুরু হয় গাজায়। এখন পর্যন্ত ওই হামলায় 60,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 1.5 লাখ।